অবশেষে নির্বাচনের রোডম্যাপ স্পষ্ট হলো। ডিসেম্বরের শুরুতেই ভোটের তফসিল ঘোষণা করা হবে। এছাড়া 31শে অক্টোবরের মধ্যে ভোটার হতে পারবেন যারা ভোটার হওয়ার যোগ্য এবং তারা ভোট দিতে পারবেন। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। নির্বাচনী আচরণ বিধিমালাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকাও এই যে সময় দেওয়া হয়েছে এর মধ্যে ভোটার তালিকাও ঠিকঠাক হয়ে যাবে। তো সব মিলিয়ে নির্বাচনী ট্রেনে বাংলাদেশ। জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। জনগণের এই সব কথা বলার জন্যই আমাদের আয়োজন RICS স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আমার সঙ্গে তিনজন অতিথি আছেন নির্বাচনের ট্রেনে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করার জন্য। আমার ঠিক ডান পাশে আছেন জনাব আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি, স্বাগত আপনাকে। তারপর আছেন বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, আপনাকেও স্বাগত জানাই। আর একেবারে সর্বডানে আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি NCP, আপনাকেও স্বাগত জানাই। শুরু করতে চাই জনাব আহমেদ আজম খান আপনাকে দিয়েই। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকেও বলেছেন যে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে আগামীকাল। সরকারের 1 বছর পূর্তি এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। এদিকে নির্বাচন কমিশন আজকে ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল বলেছে, যেটি ভোটের রোডম্যাপ, নির্বাচনের সময়, এগুলো নিয়ে দীর্ঘ এই যে সময়টি 1 বছরের মতো সময় পার হলো, এই সময়টিতে বিএনপি দাবি জানিয়ে আসছিল, অন্যান্য রাজনৈতিক দলও দাবি জানিয়ে আসছে। এর মধ্যে সংস্কার প্রসঙ্গও আছে। ভোটের প্রস্তুতি নিয়েই আপনার কাছে জানতে চাই। তফসিলের বিষয়ে বলা হয়েছে, নির্বাচনে ভোটের রোডম্যাপও একটা আমরা সামনে দেখেছি। এই রোডম্যাপকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত আলোচক ভাইকে। স্বাগতম সম্মানিত দর্শক। সম্মানিত দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলাটা হঠাৎ করে বসে যাওয়ায় আপনাদের শুনতে অসুবিধা হবে, আশা করি ক্ষমা করবেন। আমি প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম সফল অধ্যায়কে আমি অত্যন্ত সফলতার সাথে পার করবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন। তার আগে গত পরশুদিন ডক্টর মোহাম্মদ ইউনূস যে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে ঘোষণা করেছেন, তারপর জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন। আমি সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাই যে জাতির প্রত্যাশা পূরণ করেছেন। জাতির প্রত্যাশা কি? গত 17.5 বছর জাতি ভোট দিতে পারে না, গণতন্ত্র থেকে বঞ্চিত, মানবাধিকার থেকে বঞ্চিত, সামাজিক ন্যায় বিচার থেকে বঞ্চিত। আমরা যে কারণে গত 17.5 বছর আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, আমাদের হাজার হাজার গুম হয়েছে, খুন হয়েছে, বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হামলায় বিএনপিকে পর্যদস্ত করেছে, কিন্তু বিএনপি রাজপথ থেকে উঠে আসেনি। কতিপয় রাজনৈতিক দলকে দেখেছি যে সামান্য কদিন আন্দোলন করে যখনই রক্ত ঝরা শুরু করেছে তখনই তারা নানান দলে নানান ছদ্মাবরণে ঢুকে গিয়েছে। আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দলে ঢুকে গিয়েছে, তাদের মাঠে দেখিনি। বাট বিএনপি কখনো কোনো দলে আত্মগোপন করে নাই। বিএনপি তাদের জান জীবন দিয়ে, তাদের সমস্ত কিছু দিয়ে তারা আন্দোলনের ভোটের দাবি জানিয়েছেন আপনারা সুষ্ঠু গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, সমৃদ্ধ বাংলাদেশের জন্য। আজকে সেই দাবি পূরণ হবার পথে একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেই মুক্ত বাংলাদেশে মানুষের প্রত্যাশা যে এবার অন্তত গণতান্ত্রিক অধিকার পাবে, আইনের শাসন পাবে, সামাজিক ন্যায় বিচার পাবে। আর যে কারণেই অভ্যুত্থানের পরপরই আমরা বলেছি এবার আমরা মানুষের যে চাওয়া, তারা 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি, আমরা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই, এটা আপনারা জনগণের ক্ষমতায়ন চাই। স্বাগতও জানিয়েছেন, কিন্তু অন্য রাজনৈতিক দল কিছুটা, যেমন আজকে জামায়াতের সেক্রেটারি বলেছেন যে জুলাই সনদ যেটি ঐক্যমত্য হয়েছে আপনাদের, সেটির ভিত্তিতে নির্বাচন।
এবং জুলাই ঘোষণাপত্রে যেটি বলা হয়েছে যে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে পরবর্তী নির্বাচিত সরকার। এই যে নির্বাচনের আগে কিছুটা বাস্তবায়ন দেখতে চাওয়া আর নির্বাচনের পরের বাস্তবায়ন, এটা কি কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? দেখুন, আমি আসছি ওখানে। তাই আজকে যে দ্বিতীয় অধ্যায় শুরু করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি সেটাকেও স্বাগত জানাই। এবং আজকে যে নির্বাচন কমিশন বলছে যে তারা ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবেন, আমি এই নির্বাচন কমিশনের বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেখেছি। তাদেরকে আমার কাছে অবাধ এবং নিরপেক্ষ মনে হয়েছে। পরীক্ষা করবার সময় তো সামনে, কিন্তু আমার মনে হয়েছে যে এই নির্বাচন কমিশন যোগ্যতরভাবেই নির্বাচন পরিচালনা করতে পারবেন। আর সেজন্যই আমি এই নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাই যে তারা এগিয়ে যাক, আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব। কিছু দু একটি রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছে যে এটা হলে নির্বাচন করতে দেব না, এটা হলে নির্বাচন করতে দেব না। আমরা ৭১-এর মুক্তিযুদ্ধে, আমি একজন নিজে মুক্তিযোদ্ধা, ৭১-এর মুক্তিযুদ্ধেও এরকম দেখেছি যে দুই একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, কিন্তু তখন ৭.৫ কোটি মানুষ মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ায় তাদের বক্তব্য, তাদের কর্মকাণ্ড ধোপে টিকেনি। ঠিক এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ আছি। দুই একটি রাজনৈতিক দল বা কতিপয় রাজনৈতিক দল যদি নির্বাচনের বিরোধিতা করে, তাতে ধোপে টিকবে না। কারণ সারা বাংলাদেশে তারা নির্বাচনকে স্বাগত জানিয়েছে, সময়টাকে স্বাগত জানিয়েছে, তো তারা দাবি জানিয়েছে নির্বাচনের আগে এটার ভিত্তিতে নির্বাচন করতে হবে, এটা বলেছে। শুনেন, এটাই তো এক ধরনের জটিলতা। এটা আপনাদের সাথে মিলছে না আর কি। আমি আমার সাথে না, মানে বিএনপির সাথে মিলছে না। না, আমার শুধু বিএনপির সাথে না, সরকারের পলিসির সাথেই মিলছে না। আমরা যে ঘোষণাপত্র দেখলাম, সেই ঘোষণাপত্র এখন কার্যকর হবে কি করে সংসদ ছাড়া? তারা গণভোট দাবি করেছে আগে, গণপরিষদ নির্বাচন দাবি করেছে আগে। এটা কি অবাস্তব নয়? আমরা কোনো বাস্তবতার বাইরে যাইতে চাই না। এই যে গণপরিষদ নির্বাচন দাবি করা, গণভোট দাবি করা, পিআরের মাধ্যমে নির্বাচন দাবি করা, আমার মনে হয় পিআর সম্পর্কে শুধু জনগণ যে কিছু জানে না তা না, পিআর সম্পর্কে আমরাও কিছু জানি না। বিভিন্ন দেশে যে কিছু কিছু পৃথিবীর যে কয়টি দেশে পিআর আছে, সেই কয়টি দেশেও কিন্তু পিআরের কিছু পদ্ধতি আছে। যেমন জার্মানিতে 5%-এর নিচে ভোট হলে সেই ভোট পিআরে কাউন্ট হবে না। এরকম তো মানে পিআর পরিষ্কার না। অতএব এখনো চিন্তারও বাইরে মানুষের সেই পদ্ধতি তারা নির্বাচন চায়। আমরা মনে করি জনগণ এই পদ্ধতি করবেন। কাজেই আমি মনে করি যে এই যে জামায়াতের বক্তব্য, এটা গ্রহণযোগ্য নয়। জামাত জনগণের চোখের ভাষা, মুখের ভাষা জামায়াতকে বুঝতে হবে। বুঝে যদি নির্বাচনে আসে, নিয়মতান্ত্রিক রাজনীতিতে জামায়াত বেশ কিছু বছর আছে, যেটা এর আগে ছিল না। এই জামায়াতকে গণতান্ত্রিক নির্বাচনে কিন্তু বা গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র নতুন করে প্রবর্তন করেন, তখনই কিন্তু জামায়াত বেশিরভাগ সময় আপনাদের সাথেই ছিল। আমাদের সাথে থাকবার কথাটা বড় নয় হলো, মূল কথাটা হলো জামাত রাজনীতি বা গণতন্ত্রের চর্চা করবার সুযোগ পেয়েছে। আশা করি সেই সুযোগটা জামায়াত কাজে লাগাবে। ধন্যবাদ আপনাকে। যারা বজলুর রশিদ ফিরোজ, যে প্রসঙ্গে বলছিলাম যে নির্বাচনের আগে এই দাবি বা এইগুলো আবার বড় আকারে দাঁড়াবে কিনা নির্বাচন বাস্তবায়ন, এই যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচন, এই গণভোটের যে দাবি, গণপরিষদের যে দাবি, এই দাবিগুলো যে এখন যে নির্বাচনী ট্রেনে বাংলাদেশ উঠছে, এই ট্রেন চলায় বাধাগ্রস্ত করবে কিনা? ধন্যবাদ আপনাকে এবং দুজন সহ আলোচক এবং যারা দর্শক শ্রোতা শুনছেন তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের দল বাসুদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যেই আমরা সবাই জেনেছি, দেশবাসীও জেনেছে, এবং প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে।
উনি 5 তারিখে ভাষণে সেখানে বলেছেন যে নির্বাচন কমিশনকে একটা প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেওয়ার কথা, এবং সেটা দিয়েছেন। নির্বাচন কমিশন বলেছে চিঠি তারা পেয়েছেন, এবং সেই ভিত্তিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একটা তফসিল কবে ঘোষণা করবে এবং তারিখটা সেটা সুনির্দিষ্ট করবে পরবর্তী সময়ে। কারণ আমরা জানি যে নির্বাচন ঘোষণার 45 দিন আগে সেখানে তফসিলটা ঘোষণা, তার আগেও করতে পারে, কিন্তু মিনিমাম 45 দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। সেটা একটা দিক। আমরা একটা আপনি বলছিলেন যে ভোটের মাধ্যমে গণতন্ত্রের পথে যাত্রা, আমি সেটা দিয়ে একটু শুরু করি। ভোট গণতন্ত্রের জন্য একটা অন্যতম উপাদান, কিন্তু একমাত্র উপাদান না। ভোটের মাধ্যমে নির্বাচিত যারা সরকার, তারা কিন্তু স্বৈরাচারী শাসন এবং ফ্যাসিবাদী শাসন আমাদের দেশে এবং দুনিয়ার বিভিন্ন দেশে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারও কিন্তু ছিল। এটা আমাদের দেশে হয়েছে, জার্মানিতে হয়েছে, হিটলার, মুসোলিনি হয়েছে, তারা পপুলার ভোটে কিন্তু একদম বিজয়ী হয়ে কিন্তু সারা দুনিয়ায় সেটা ফ্যাসিবাদী শাসন কায়েম করছে। কাজে ভোট হইলেই, ভোটের মাধ্যমে নির্বাচিত হইলেই সরকার গণতান্ত্রিক সরকার হবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এটা আমরা মনে করি না। গণতন্ত্রের জন্য যে সমস্ত উপাদানগুলো লাগে, তার জন্য গণতান্ত্রিক আইন লাগবে, আইনের শাসন লাগবে, প্রথা প্রতিষ্ঠান বিধিবিধান এগুলো তৈরি করতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক চেতনা, মূল্যবোধ, সেটা জাগ্রত করতে হবে, এবং মাঠে গণতান্ত্রিক আন্দোলন কতটা শক্তিশালী তার উপরে নির্ভর করবে নির্বাচিত সরকার গণতান্ত্রিক হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নাকি অন্য কিছু। এটা একটা দিক। তবে আমরা এটা ঠিকই দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে যে একটা নির্বাচন, বিগত 3টা নির্বাচন 14, 18, 24-এ সেখানে মানুষ ভোট দিতে পারে নাই, ভোটাধিকার মানুষ হরণ করছে বিগত ফ্যাসিবাদী সরকার। তো সেই জন্যে ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার জন্য একটা অন্যতম লক্ষ্য ছিল। কিন্তু এই ফ্যাসিবাদী দুঃশাসন যাতে পুনরায় আবার এখানে ফিরে না আসে, তার জন্যও কিন্তু জনগণ এই গণ অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা, যে দাবি, সেই দাবি সেইটার থেকে কিন্তু রাষ্ট্র শাসন প্রশাসনের মধ্যে কিছু যে সংস্কার, মৌলিক সংস্কার, সেই সংস্কারের যে দাবিটা, সেই দাবিটা উত্থাপিত হয়েছে, এবং সেটার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু 11টা সংস্কার কমিশন গঠন করেছে, এবং সেই সংস্কার কমিশনগুলোর 5টা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমত্য কমিশন গঠন করেছে, এবং সেই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে বেশ কিছু যে আলোচনা, সেই আলোচনার ভিত্তিতে ঐক্যমত্য প্রতিষ্ঠিত করার জন্য যে আলোচনা, সেই আলোচনাগুলো ছিল, আলোচনাগুলো শেষ হয়েছে একটা পর্যায়ে 31শে জুলাই পর্যন্ত। আর আবারও শোনা যাচ্ছে যে সেগুলো নিয়ে আরও কাছাকাছি আসা যায় কিনা, সেগুলো নিয়ে আলোচনা হবে। এটা তো ঠিক, রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আদর্শ আছে, আলাদা কর্মসূচি আছে, তাদের বক্তব্য আছে। তাহলে সেই জন্যই বিভিন্ন দলের যে দাবি বা বক্তব্য সেগুলো থাকবে, কিন্তু নির্বাচনের যে একটা টেন্টেটিভ একটা মানে সময়, সেটা ঘোষণা করার পরে আমার কাছে মনে হয় যে দেশের রাজনৈতিক দলগুলো যে কথাই বলুক না কেন, নির্বাচনের দিকেই, তাদের প্রপাগান্ডার দিকে তারা নেমে গেছে অলরেডি। ইতিমধ্যে যারা কথা বলছে যে পিআর হবে, অমুক হবে, তমুক হবে, এটা না হলে হবে না, তারাও কিন্তু প্রার্থী ঘোষণা করে দিচ্ছে। আপনি জামাতের কথা বলতেছেন, তারা কিন্তু 300 আসনে প্রার্থী ঘোষণা করে দিচ্ছে। ইসলামী আন্দোলনের কথা বলতেছেন, তারাও 297টা আসনে তারা তাদের প্রার্থী সেখানে ঘোষণা করে দিচ্ছে, ঠিক করেছে। কাজেই বিভিন্ন দল সেখানে তাদের প্রার্থীতা এগুলো ঘোষণা করেছে। সেটা এখন বার্গেনিংয়ের জন্য, হ্যাঁ অবশ্যই আমি দাবি করে কতটুকু আদায় করতে পারি সেটা তো আমার চেষ্টা থাকবেই, এবং আরও অন্যান্য কাদেরকে নিয়ে আমি সেই দাবিগুলো আদায় করতে পারি, সেটা একটা ঠিক। এখন ধরেন যে বিষয়টা আসছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে মনে করি, এটার সাথে অন্যদের ভিন্ন মত থাকতে পারে, দাবি থাকতে পারে, যে এই যে ঐক্যমত্য কমিশনে যেটা জুলাই সনদ হবে, জাতীয় সনদ হবে, সেই সনদ বাস্তবায়নটা করবে কে? পথ আছে 3টা, সেটা বলতেছেন আপনি। গণভোটের কথা বলছেন, গণপরিষদের কথা বলছেন, এবং এলএফের কথা একটা বলছেন জামাতের পক্ষ থেকে, এবং অন্যদের পক্ষ থেকে এলএফের কথা বলতেছে, যেটা ইয়াহিয়া খান যেটা করছিল 70 সনের নির্বাচনের আগে, যে এলএফের ভিত্তিতে সেখানে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। তো সেই জন্যে এখন গণভোটটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের সংবিধানে ছিল, সেটা বাতিল হয়েছিল, আবার সেটা রিপিল করা হচ্ছে, সেটা আদালতের রায় হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ অ্যাপিল এটা রিভিউতে আছে, সেটা অ্যাপিলেট ডিভিশনের রায় হওয়ার পরে সেটা কার্যকর হবে। তাহলে সেই জন্য এই গণভোটটা এখন এই মুহূর্তে সম্ভব না। আবার গণপরিষদটা গঠন করা হয় যে একটা সংবিধান নতুন করে যদি প্রণয়ন করতে হয়, আমাদের দেশে তো সংবিধান যদি না থাকতো তাইলে একটা অবশ্যই গণপরিষদ গঠন করার দরকার ছিল। তো সেই ভিত্তিতে আমরা মনে করি যে আমাদের সংবিধান আছে, সেটার অসম্পূর্ণতা আছে, সেটার সংশোধন দরকার, নতুন করে কিছু সেখানে সংযোজন দরকার। তাহলে তার জন্য যে সংযোজন বিয়োজনগুলো হবে, সেটা একটা নির্বাচিত যে সংসদ, জাতীয় সংসদ, এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি, সার্বভৌম ক্ষমতা জনগণ, সেই জনগণের সার্বভৌম যে ক্ষমতা, সেটা তার যে প্রতিনিধি, সেই প্রতিনিধির মাধ্যমে তারা এটা এক্সারসাইজ করে, সেই জাতীয় সংসদের মধ্যেই সেটা এখানে চূড়ান্ত করবে, সেটা একটা ঐক্যমত্য হবে।
একটা কনসেনসাস হবে, আমরা অঙ্গীকার করব রাজনৈতিক দলগুলো যে জুলাই জাতীয় সনদ আমরা যারাই এখানে নির্বাচিত হই না কেন এই সংসদে গিয়ে সেটা তারা এই অঙ্গীকারগুলো আমরা বাস্তবায়ন করব, প্রতিপালন করব, এই প্রতিশ্রুতি দিয়ে আমরা সেখানে স্বাক্ষর করব রাজনৈতিক দলগুলো। এটাই হলো যে বিষয়, সেইটার মধ্য দিয়ে সেই এটা বাস্তবায়ন হবে। সেই জন্য আমি বলছি যে নির্বাচনটা সুষ্ঠু হোক, সেই জন্য নির্বাচনের পরিবেশটা দরকার। এখন দরকার নির্বাচন তো হবে, কিন্তু নির্বাচনের আদৌ কি পরিবেশ আছে? এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কি স্বাভাবিক আছে? অবৈধ অস্ত্র সেগুলো কি উদ্ধার হয়েছে? এবং নির্বাচনে দেখেন আমরা ঐক্যমত্য কমিশনে এই আলোচনাগুলো বারবার আমরা তোলার চেষ্টা করেছি যে হ্যাঁ সাংবিধানিক সংস্কার অমুক সমুক ইত্যাদি ইত্যাদি এগুলো দরকার, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যেই প্রয়োজনীয় সংস্কারগুলো দরকার সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হলো না। টাকার খেলা কি বন্ধ হবে? কালো টাকার দৌরাত্ম কি বন্ধ হবে? পেশি শক্তির দৌরাত্ম কি বন্ধ হবে? সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা কি বন্ধ হবে? এগুলোর ব্যাপারে ঋণ খেলাপিরা, টাকা পাচারকারীরা, ব্যাংক ডাকাতরা তারা কি এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? সেই বিষয়ে কিন্তু আলোচনাটা হলো না ঐক্যমত্য কমিশনে এবং আমরা সুযোগ পেলাম না। এবং নির্বাচন কমিশন বসলে কি এগুলো চেষ্টা করবে না? জি অবশ্যই, আমরা বারেবারই বলার চেষ্টা করেছি আমাদের দলের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনে, এবং আমরা মনে করি যে এগুলো খুব জরুরি। মানে হয়নি কেন একটা ডেট বা কমিশন এগুলোতে আলোচনা সেই এজেন্ডাগুলোতে আনে নাই? সেটা আগে একটা ছিল কমিশনের সুপারিশের মধ্যে, কিন্তু যেই 20টা ইস্যু আছে সেই ইস্যুর মধ্যে এগুলো নাই। আবার যেটা পিআরের কথা বলছেন, যে পিআরটা আমরাও কিন্তু, আমরা বামপন্থীরা, আমাদের দল বাসদ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বামপন্থীরা আমরাই কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনের কথা অনেক আগে বলছি, যে সবার আগে বলছি। একটা বিশ্বের 91টা দেশে সংখ্যানুপাতিক যে নির্বাচন পদ্ধতি সেগুলো আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল এবং শ্রীলঙ্কায় সেখানে আছে, এবং 50 থেকে 55টা দেশে আমাদের দেশে যে এখনকার যে পদ্ধতি ওয়েস্টমিনিস্টার টাইপের যে নির্বাচন পদ্ধতি সেটা আছে। তা আমরা বলছি যে সেই সংখ্যানুপাতিক নির্বাচনটা হলে পরে জনগণের ভোটটা এবং জনগণের প্রতিনিধিত্বটা মূলভাবে নিশ্চিত হয়। সেখানে দেখেন যে সংখ্যালঘিষ্ঠ কম ভোট পেয়েও কিন্তু তারা সরকার গঠন করতেছে। মানে সবার ভোট কাজে লাগে না, সবার ভোট শুধু কাজে লাগা না, দেখেন 34% বা 40% ভোট পেয়ে একটা দল বা দল সমষ্টি তারা সরকার গঠন করলো, কিন্তু 40%-এর বাইরে 60% ভোট তো তারা পায় নাই, তাদের সমর্থন নাই। সেই জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই সংখ্যানুপাতিক পদ্ধতির যে আলোচনাটা, সেই যে ঐক্যমত্য কমিশনের যে এজেন্ডা, সেই এজেন্ডায় ছিল না, সেই জন্য আমরা সেখানে আলোচনা করতে পারিনি। যখন আমাদের কাছে লিখিত বক্তব্য চেয়েছিল, আমরা কিন্তু আমাদের দলের পক্ষ থেকে সংখ্যানুপাতিক যে নির্বাচন পদ্ধতি সেটারই দাবি জানিয়েছিলাম, কিন্তু সেটা আলোচনায় এজেন্ডায় আনা নাই। তাহলে এজেন্ডায় না থাকার কারণে সেটা আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পারি নাই, এবং সেটার একটা বাস্তবতাও নাই। তার মানে আমরা বুঝেছি যে ঐক্যমত্য কমিশন এবং সরকার এখনো এই পিআর পদ্ধতিতে যে নির্বাচন, সেই নির্বাচনের পক্ষে এটা না। সেটা নানা ধরনের গুজব আছে, নানা ধরনের কথা আছে, স্পেকুলেশন আছে। যেমন মনে করে যে এখন আওয়ামী লীগ তারা দলগতভাবে কার্যক্রম নিষিদ্ধ আছে, তারা নির্বাচন করতে পারবে কিনা, তাদের ভোটাররা তো দেশ ছেড়ে পালায় নাই, তাদের নেতারা পালাইছে। যদি 20% ভোটও থাকে, তাহলে পিআর পদ্ধতি নির্বাচন হলে তারা তো 60টা আসন পাবে। 20% ভোট যদি পায় তাদের যদি থেকে থাকে, আমি মানে এই একটা উদাহরণ, তাহলে সেইটা একটা কেওয়াস হবে। ঠিক আছে, আওয়ামী লীগের নামে দাঁড়ালো না, নৌকা মার্কা নিয়ে দাঁড়ালো না, স্বতন্ত্রভাবে যদি তারা দাঁড়ায়, তাদের মধ্যে থেকে কেউ যদি দাঁড়ায়, তাহলে তাদের ভোটাররা তো এখানে আছে। এগুলো নানা যে বিবেচনা, সেই বিবেচনার থেকে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে ওই যে এই আলোচনাটা, সেই আলোচনাটা আনে নাই এখানে, এবং সেই জন্য আমরা এখানে অংশগ্রহণ করেছিলাম। যে এই যে দাবিগুলো, যেগুলো আপনাদের দাবি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, তারপরে নির্বাচনের আগেই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবি করা, যেটি এইটা বাস্তবায়ন কিভাবে? বলছি যে সেটা হলো, এটা যেটা ঐক্যমত্য কমিশনের যে আমাদের কাছে খসড়া ভূমিকা বক্তব্য যেটা দিয়েছিল, সেখানে বলছে যে জাতীয় সংসদ এই ঐক্যমত্য যেগুলো হলো জুলাই জাতীয় সংসদ, এটা 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে। আচ্ছা, এরপরেই সমস্যাটা হয়েছে না, তারপরে ফাইনাল ড্রাফট আমরা পাইনি, যেটা খসড়া আমাদের কাছে পাঠিয়েছিল। কাজে সরকারের এবং ঐক্যমত্য কমিশনের ইন্টেনশনটা আমরা দেখলাম যে এটা আগে এখানে গণভোট বা গণপরিষদ বা এলএফও এইগুলো করার মধ্যে ঐক্যমত্য কমিশন নাই, এবং সরকারও সম্ভবত সরকারও সেখানে নাই। তাহলে সেই জন্য যেটা নাই, সেই আলোচনার মধ্যে এইসব দাবি নিয়ে অস্থিরতা বাড়ার শঙ্কা করেন কি? একটা ধরনের দাবি করবে, এটা তো বিভিন্ন জনের কাছে দাবিগুলো নিয়ে যাবে, সরকারের কাছেও নিয়ে যাবে, জনগণের কাছেও নিয়ে যাবে, কিন্তু এটার জন্য আমার মনে হয় না যে এটা নিয়ে স্ট্রিক করবে যে রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের মধ্যে দিয়ে একটা নির্বাচিত যে সরকার, সেই সরকারের কাছেই দেশ পরিচালনার ভার এখানে দেবে। আমাদের সাংবিধানিকভাবে সেটাই আছে, কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত, ইউনিয়ন পরিষদ পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিরাই দেশ শাসন করবে এবং দেশ পরিচালনা, দেশের শাসন কার্য পরিচালনা করবে, এটাই আমাদের লিখিত আছে। সেজন্য নির্বাচনটা হবে। নির্বাচনের একটা ক্ষমতা পরিবর্তন নিয়মতান্ত্রিকভাবে, নির্বাচন ছাড়া তো নাই। 3টা পথে ক্ষমতা পরিবর্তন হয়, একটা হলো নির্বাচনের মাধ্যমে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, এই যে হাসিনাকে সরাইলাম, এরশাদকে আমরা 90-তে সরিয়েছি, এবং
সামরিক কুদেতা, তার মানে সামরিক কুদেতা এবং এই মুহূর্তে আরেকটা অভ্যুত্থান, সেটাও আমাদের মানে কাঙ্ক্ষিত না। কাজে নির্বাচনটা এখানে কাঙ্ক্ষিত, নির্বাচনের মধ্যে দিয়ে এখানে প্রতিনিধিরা যাবে। একটা বিরতি নিব, বিরতি থেকে এসে আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসবো। দর্শক, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, কথা বলছি নির্বাচনী ট্রেনে বাংলাদেশ। চমৎকার আলোচনা করছেন আলোচকরা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন RICLC জনতন্ত্র গণতন্ত্র, কথা বলছিলাম নির্বাচনী ট্রেনে বাংলাদেশ। নির্বাচনের আগে বিভিন্ন দাবি আছে। এনসিপির আলাউদ্দিন মোহাম্মদ আছেন, যুগ্ম সদস্য সচিব। আপনার কাছে জানতে চাই, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাম সংগঠনগুলো পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা আপনারা দাবি করেছেন। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের কথা কোন কোন দল দাবি করেছে। আপনাদের অবস্থান কি? ধন্যবাদ আমার দুই বিজ্ঞ সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। তো যে বিষয়টি বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা কিন্তু করছি না। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ভাই আছেন, তারপর অন্যান্য দলগুলো আছেন, হ্যাঁ আমরা আমাদের দাবিটা হলো যদি এখানে আপার হাউস হয়, তখন আপার হাউসে যদি পিআর না হয়, আমরা এর চেয়ে কোনো ভালো ব্যবস্থা এখন পর্যন্ত নাই যেটা আসলে আপার হাউসকে আপনার ন্যাশনালি রিপ্রেজেন্ট করতে পারবে, যেটা আসলে প্রতিনিধিত্বমূলক হবে এবং এটা গুরুত্ব থাকবে। তো জুলাই ঘোষণাপত্রটি এটি স্বাভাবিকভাবে প্রথমত আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং ঘোষণাপত্র প্রস্তুতে যে বড় দলগুলো যারা প্রশ্ন করেছিল গত 8 মাস আগে যে কেন ঘোষণাপত্র প্রয়োজন, তারা যে সম্মত হয়েছে এবং সরকারকে সাপোর্ট দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা হ্যাপি ঘোষণাপত্র পেয়েছি। কিন্তু একটা বিষয় দেখি, যদি ঘোষণাপত্র একটা ঐতিহাসিক দলিল হিসেবে চিন্তা করি, এই ঘোষণাপত্রটি অনেকটাই একপেশে হয়ে গিয়েছে। আপনি যদি ঘোষণাপত্রের শুরু থেকে দেখেন, আমরা 23 বছরের আপনার উপনিবেশিক শাসন থেকে এটা শুরু হয়েছে। 26শে মার্চে আউট অফ নো হোয়ার 26শে মার্চ থেকে আপনার বাংলাদেশের ইতিহাস শুরু করা হয়েছে ঘোষণাপত্রে। পাশাপাশি আমরা দেখেছি যে আপনার ইভেন 26শে মার্চের পরও 1975 সালের যে ঘটনাবলী, সে ঘটনাবলী অনেকগুলো ন্যারেশন আছে এখানে, অনেকগুলো দল অনেকভাবে ন্যারেট করে। তো এটাকে একটি দলের ন্যারেটিভসটাকে সেখানে জাতীয় ন্যারেটিভস হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। একটি দলের মানে কি বিএনপির বলতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, বিএনপির ন্যারেটিভসটা জাতীয় ন্যারেটিভস হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছে। দ্বিতীয়ত হলো যে আপনার এরপরে গত 16 বছরে কিন্তু আপনার অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনি যদি পিলখানা হত্যাকাণ্ড বলেন, শাপলা হত্যাকাণ্ড বলেন, মোদি বিরোধী আন্দোলনে এখানে হত্যাকাণ্ড ঘটেছে। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু আপনার ঘোষণাপত্রে স্থান পাওয়া দরকার ছিল, পায়নি। না, আমাদের যেটা মনে হয়েছে যে এই ঘোষণাপত্রটা বিএনপি যেহেতু ঘোষণাপত্র দিতে রাজি হয়নি, তাদেরকে কনভিন্স করতে গিয়ে এত বেশি ছাড় দিতে হয়েছে যেটা আসলে ইতিহাসের প্রতি সুবিচার করা হয়। জুলাই সনদ তো এখনো হয় নাই। জুলাই সনদের যে পয়েন্টগুলো হয়েছে, এই পয়েন্টগুলো যদি আপনার নির্বাচনের পূর্বে বাস্তবায়ন না করা হয়, তাহলে নির্বাচনটা তো হবে তো ওল্ড যে সেটেলমেন্ট, আগের যে সিস্টেম, সেই সিস্টেম নির্বাচন হবে। 2022 সালের যে নির্বাচন কমিশন আপনার যেভাবে গঠিত হয়েছে 22 সালের আইনে সার্চ কমিটি দিয়ে, এই নির্বাচন কমিশনকে তো আপনার বিএনপি প্রত্যাখ্যান করেছিল তখন। আপনি যদি দেখেন 2024 সালে যখন আবার নির্বাচন কমিশন গঠন করা হয়, তখন বিএনপি এবং কয়েকটি দল ছাড়া কেউ তো নাম জমা দেয়নি, কারণ কেউ সিরিয়াসলি নিতে পারেনি যে নির্বাচন কমিশন আগামীতে নির্বাচন হবে, কারণ সবেমাত্র নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠিত হয়েছে। তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার ত্রুটিগুলো যাচাই বাছাই করবে এবং একটি প্রস্তাব দিবে। সেই প্রস্তাবে রাজনৈতিক দলগুলো সম্মত হলে সেই সম্মত অথবা সেই ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে, তারপর সেই কমিশন দিয়ে নির্বাচন হবে। আমরা এই যে কমিশন পেয়েছি, যেটা আজম ভাই বললেন খুবই ভালো মানুষ, এনারা ওনাদের কাছ থেকে প্রফেশনালিজম আশা করছেন, আমরা এটা ধরে নিতে পারি যে হ্যাঁ, এখন পর্যন্ত যেহেতু নির্বাচন হয় না, তাদের হাতে একটি নির্বাচন হয় নাই, আমরা ধরে নিলাম যে তারা ভালো মানুষ, তাদের আপনার সদিচ্ছা আছে। কিন্তু আপনি পদ্ধতিগত যে জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন, আপনি তো যেই আপনার এই সংস্কারের প্রধানতম যে সংস্কার হওয়া উচিত ছিল, যেটা আমরা আগে দেখেছি যে অল্প সংস্কার কিংবা মৌলিক সংস্কার, হ্যাঁ অল্প সংস্কার, কম সংস্কার হলো কি সংস্কার হবে? কম সংস্কার মানে নির্বাচনকালীন সংস্কার, কিন্তু যদি এখন কিন্তু কম সংস্কারে আপনার নির্বাচন হচ্ছে, তাহলে নির্বাচনকালীন সংস্কারটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত হলো জুলাই সনদ, যেটা ইভেন আজম ভাই বললেন যে আপনার বাংলাদেশে গণপরিষদ কিংবা গণভোট সেটা প্রয়োজন আছে কিনা।
সবচেয়ে বড় কথা হলো যে আপনি যে জনগণের কাছে ভোটের জন্য যাবেন, জনগণের কাছে তো ভোটের জন্য যাবেন সংসদ সদস্য নির্বাচনের জন্য। তাদেরকে কি বলছেন যে আমি শাসনতান্ত্রিক আইনের আমূল সংস্কার করে ফেলেছি, ইতিমধ্যে ঐক্যমত্য হয়েছে, এটা আগামী সংসদে বৈধতা দিতে হবে, এটাকে জনগণকে আমরা বলছি, ইশতেহারে কি এটা জনগণকে আমরা জানতে দিচ্ছি যে আপনারা যে আমাকে নির্বাচিত করবেন, আমি কিন্তু একই সাথে সংসদের মানে যে সংবিধানের আমূল পরিবর্তন করব। জনগণ কিন্তু এটা জানবে না, জনগণকে কিন্তু আমরা এটা একরকম জনগণের কাছ থেকে সম্মতি নিচ্ছি দেশ পরিচালনার। আর রাজনৈতিক দলগুলো বলবে না, এটা কেন মনে হয়? না, এটা তো আপনার এটা তো বলছে তো না না এটা বক্তব্য না, বিষয়টা হলো যে 19টাতে মত দিয়েছে, এগুলো তো বলছে। এটা তো ঐকমত্য কমিশনে, জি, কিন্তু এটা রাজনৈতিক বক্তব্যও তারা বলছে। আপনি নির্বাচনটা কি নির্বাচন? সংসদ নির্বাচন, দেশ পরিচালনার নির্বাচন। এটা এই নির্বাচনের মাধ্যমে আপনি সংসদে যাবেন, গিয়ে আপনি সংসদ এগুলোকে বৈধতা দিবে, গিয়ে আপনি শাসনতান্ত্রিক কাঠামোর আমূল পরিবর্তন করবেন। এই ম্যান্ডেট আপনাকে কে দিল? আপনার তো এই ম্যান্ডেট নাই। এই ম্যান্ডেট একমাত্র গণপরিষদের আছে, একমাত্র গণভোটের আছে। আর এখানে ধরুন আমরা যে প্রস্তাব দিয়েছিলাম, আমরা খুব মানে একটা মধ্যবর্তী অবস্থানের প্রস্তাব দিয়েছিলাম। আপনি জনগণের কাছে যান, জনগণের কাছে দাবি করেন যে আমরা যে সংসদ করব, এই নির্বাচন করব, নির্বাচন একই সাথে গণপরিষদ যেটা সূত্রে হয়েছিল এবং একই সাথে জাতীয় সংসদের আপনার ভূমিকা পালন করবে। তো আমরা কিন্তু জনগণের কাছে যাচ্ছি না এই পয়েন্ট নিয়ে। আমরা বলছি যে জনগণ তো পিয়ার বোঝে না, রাজনীতিবিদরাও পিয়ার বোঝে না। বিষয়টা আসলে বোঝান না, বিষয়টা হলো যে আমি আসলে বাংলাদেশের যে দীর্ঘ আপনার শাসনতান্ত্রিক যে জটিলতা, ক্ষমতা হস্তান্তরের যে মৌলিক এখানে ক্রাইসিস রয়েছে, এই ক্রাইসিসটা আমরা অ্যাড্রেস করতে পেরেছি কিনা। আমরা যদি এখন একটা জনতন্ত্র নির্বাচনের মাধ্যমে আগামী নির্বাচনটা আমরা যাই এবং নির্বাচনের মাধ্যমে যে কেউ যারা রাষ্ট্র ক্ষমতা যাবেন, আমরা মনে করি যে এটা এখানে আওয়ামী লীগ এখান থেকে যে বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগ দূর থেকে হাসবে যে তোমরা কি আর নতুন কিছু করলে, যে আমরা যেটা রেখে দিয়েছিলাম সেই ধারাবাহিকতা তোমাদের হাঁটতে হলো। আমরা নতুন কি করলাম? নতুন মানে কি? আমরা আসলে মানে এই ব্যবস্থার আমূল সংস্কারে কি পদক্ষেপ নিলাম? আমরা তো সংবিধানেরই পরিবর্তন দাবি করি। আমরা সংবিধানের পরিবর্তন শুধু আমরা না, এখানে বিদ্যমান অনেকগুলো দলে পরিবর্তন দাবি করছে। আর একটা বিষয় হলো যে সংবিধানের যে মৌলিক সংস্কার, এটা আমরা বারবার বলছি যে মৌলিক সংস্কার কখনোই নির্বাচিত সংসদে আপনার হওয়া সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়, এটা প্রশ্ন উঠবেই। এই আরেকটা বড় বিষয় আছে, এখন এই যে নির্বাচিত সংসদ, বিভিন্ন কারণে নির্বাচিত সংসদে কিন্তু একটা কিংবা একাধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে না। আপনি সেই প্রশ্ন কিন্তু আগামীতে দিতে হবে যে আপনি একটা শাসনতান্ত্রিক কাঠামো যে পরিবর্তন করবেন, যদি আপনি এটা স্থলে গণভোট হতো, যদি আপনি গণপরিষদ নির্বাচন হতো, আপনি কিন্তু ওপেন থাকতেন যে ঠিক আছে এনিওয়ান ক্যান পার্টিসিপেট। তো সেই নির্বাচনে আপনি এখন যে নির্বাচনের তফসিল দেওয়া হচ্ছে, যদি সদিচ্ছা থাকে, যদি আপনার রাজনৈতিক দলের ঐক্যমত্য হয়, এই তফসিলের মধ্যেও কিন্তু এর পূর্বে গণপরিষদ নির্বাচন দিয়ে কিন্তু জাতীয় নির্বাচনে যাওয়া যায়। তফসিলকে স্বাগত জানিয়েছিলেন, তফসিল অনুযায়ী কি আপনাদের ভিতরে নির্বাচনের প্রস্তুতির আলাপ আছে? দেখেন, আমাদের তো এখনো নিবন্ধন আসে নাই, নির্বাচনের প্রস্তুতিটা অবশ্যই থাকবে। আমাদের সাংগঠনিক বিস্তার এবং নির্বাচন এটা প্যারালাল চলবে। ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আবারও আসবো। এই অংশে একটু ছোট করেই আসতে চাই জনাব ফজলুর রশিদ ফিরোজ, ওনার সঙ্গে কিছু যুক্ত করেন। ধন্যবাদ। আমি যেটা বলি সনদের কথা যেটা বলছেন, জি, এইটাও এক ধরনের আমি বলবো যে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেই কথাগুলো বলা হচ্ছে, এটা জনগণকে একটু বিভ্রান্ত করতেছে। আপনি দেখবেন যে 19টা বিষয় ঐক্যমতের কথা বলছে, তার মধ্যে 11টা বিষয়ের মধ্যে নোট অফ ডিসেন্ট আছে। আমি যখন নোট অফ ডিসেন্ট দেই, সেইটা কিন্তু আমি মানতে বাধ্য না, মানতেও পারি, নাও মানতে পারি, আমার মতামতটা দিয়ে রাখি, আমি আপত্তি সহ মানলাম, তাই না? সেই জন্য 19টার মধ্যে 11টাই কিন্তু নোট অফ ডিসেন্ট আছে। এক, সেই জন্য সেইটা এই যে ঐক্যমত্য কমিশন বা বলতে যে আমরা এতগুলো বিষয়ে ঐক্যমত্য হয়েছে, এটা বিভ্রান্তি তৈরি করবে, এটা বলা উচিত না। আমরা মনে করি যে এইগুলো বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা যদি ক্ষমতা যায় সেটা করবে না, তারা তো তাদের নির্বাচনী ইস্তেহারা যেটা দেবে সেটা বাস্তবায়ন করবে। তাহলে সেই জন্য 8টা বিষয়ে মাত্র, এইসব কারণে অবিশ্বাসটা একটু বেশি না 8টা বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। সেই 8টার ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি যে হ্যাঁ, এটা যেহেতু সর্বসম্মত হয়েছে সেটা করবে। যেমন ধরেন 91 সালে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় পদ্ধতিতে যাব, সেটা সব দল মিলে এগ্রি করছিলাম, 3 জোটের উপরে সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছে। শাহাবুদ্দিন সাহেব বিচারপতি থেকে অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিল, আবার ফিরে যাবেন উনি প্রধান বিচারপতি হিসেবে, সেটাও বাস্তবায়ন হয়েছে সর্বসম্মতভাবে, সব দল রাজি হয়েছে। এখানেও আমার মনে হয় যে 8টি বিষয় যে আছে, সেই 8টি বিষয় ঐক্যমত্যটা সবাই মানে মানবে, যেই যাক ক্ষমতায় তারা মানবে, আর বাকিগুলো মানার ক্ষেত্রে অনিশ্চয়তা আছে। 2 নম্বর দেখেন যে এই যে বিষয়, মূল যে বিষয়, সেই বিষয়ের মধ্যে কিছু নাই। এখন প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর হবে, এটা ঐক্যমত্য হয়েছে। তাহলে এই 10 বছর হইলে এখানকার শ্রমিকদেরকে মালিকরা শোষণ করবে না, এটার কোনো নিশ্চয়তা আছে এই ঐক্যমত্যের ব্যাপারে?
এই যে সংস্কারের কথা বলতে, সেই যে মূল যে সংস্কার, আমরা মৌলিক সংস্কার বলতে বুঝি যে মানুষ মানুষের প্রতি কোনো শোষণ করবে না, এক মানুষ আরেক মানুষকে শোষণ করবে না, সেইটা হলো মৌলিক সংস্কার। সেই সংস্কারের আলোচনা কিন্তু এখানে নাই। যেমন 70 অনুচ্ছেদ বাতিল হলো, ভোট দিতে পারে কি পারবে কিনা দলের ব্যাপারে, এটা দিয়ে এখানে কৃষকের তার ফসলের দাম কি পাবে, ন্যায্য মূল্য পাবে ফসলের, তার সন্তানরা লেখাপড়া করার সুযোগ পাবে। আমি তো একটা জিনিস বলে দিই, আমি একটা জিনিস বলে দিই যে এনসিপির মানে আমাদের তরুণ যারা আছে রাজনীতি, তাদেরকে আমরা স্বাগত জানাই, তরুণরাই তো ভবিষ্যতে দেশের হাল ধরবে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের ভিত্তিতে আন্দোলন হলো, গণ অভ্যুত্থানেরও। শিক্ষাক্ষেত্রে বৈষম্যের জন্য দূর করার জন্য একটা সংস্কার কমিশন করলেন অন্তর্বর্তীকালীন, মৌলিক বিষয়গুলো এবং ছাত্রদের পক্ষ থেকেও এই এনসিপির পক্ষ থেকেও এই বিষয়টা কিন্তু অ্যাড্রেস করল না। আমি একটা উদাহরণ দিই যে ঢাকার অদূরে ভালুকা এবং আপনাদের এখানে বসুন্ধরাতেও আছে, আইএসডি আছে, 1 লাখ টাকা বেতন একটা স্কুলের ছাত্রের, এবং হেলিবেরি ভালুকাতে 4.25 লাখ টাকা বেতন একটা ছাত্রের। আর রংপুরের মিঠাপুকুরে একজন শিক্ষার্থী ছাত্রী 80 টাকার জন্য পরীক্ষার ফি বেতন দিতে পারে না, আত্মহত্যা করছে, পরীক্ষা দিতে দেয় না, অ্যাডমিট কার্ড দেয় না বলে। তাহলে এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য কি আমার এনসিপির বন্ধুরা এগুলো কথা বলতেছে? সংবিধানের সংস্কার, মৌলিক সংস্কার, এগুলো কি দিয়ে কি মানুষের এই সমস্যার সমাধান হবে? তাহলে মূল বিষয়টা অ্যাড্রেস করা দরকার। সেই জন্য আমরা বলছি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলছি যে জনগণের, শ্রমজীবী মেহনতি শোষিত যে জনগণ, সেই জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য যে সরকার, সেই সংস্কারটা মৌলিক সংস্কারগুলো আসে না, আপনি এটাই বলছেন। আমরা একটা বিরতি নিব, বিরতি থেকে এসে আহমেদ আজম ভাইয়ের কথা শুনবো। দর্শক, কথা বলছিলাম নির্বাচন প্রসঙ্গে সংস্কার প্রসঙ্গও এসেছে। একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে এসে আবার আপনাদের সঙ্গে। বিরতির পর আবার স্বাগত। দেখছেন RICL স্টিল, জনতন্ত্র গণতন্ত্র। সরাসরি প্রশ্নে চলে যায়। জনাব আহমেদ আজম খান, আপনার কাছে জানতে চাই, নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলেছিলেন যে এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন আসতে আসতে এই প্রশাসন, এই পুলিশ বা যেই প্রশাসন আগে নির্বাচন বাস্তবায়ন করেছিল তারা আছে, সেই মানুষগুলোই আছে, তাদের মাধ্যমে আসলে সুন্দর একটা নির্বাচনী পরিবেশ পাবেন কিনা, আপনার কি মনে হয়? এর চেয়ে ভালো পরিবেশ কি করে আপনি আশা করেন? আপনি তো নতুন করে 2-4-50 হাজার পুলিশ অ্যাপয়েন্টমেন্ট দেননি, তাদেরকে তো ট্রেনিং করবার সুযোগ বা সময় নেই, সরকার দেয়নি, সুযোগ ছিল। যাই হোক, জি, সেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এটা সম্ভব হয়নি। তাহলে কি করে আপনি এখন যে নির্বাচনী পরিবেশ আছে এর চেয়ে বেশি ভালো পরিবেশ কি করে পাবেন? এই পরিবেশের মধ্যেই কিন্তু আমরা 91-27 ফেব্রুয়ারি নির্বাচন করেছি। এই পরিবেশের মধ্যেই কিন্তু আমরা ওই 12 জুন 96-তে নির্বাচন করেছি। এই পরিবেশের মধ্যেই কিন্তু আমরা 1 অক্টোবর 2001-এ নির্বাচন করেছি। আমরা সকলে এই পরিবেশটাকে সহযোগিতা করে নেব, এছাড়া বিকল্প নেই। এখন নির্বাচন না করলে দেশটা কি আরো খারাপের দিকে যাবে না? দেশটার বিনিয়োগ শূন্যের কোঠায়, দেশটার ব্যাংকিং ব্যবস্থা এখনো বেহাল, দেশটার সামগ্রিক অর্থনীতি এখনো বেহাল, দেশটার সামগ্রিক অস্থিতিশীলতা এখনো দেখবার মতো। কাজেই এই মুহূর্তে একটা নির্বাচিত সরকার সকলের জন্য প্রয়োজন। সেজন্যই আমি মনে করি নির্বাচনটা হওয়ার দরকার। এখন একজন সম্মানিত আলোচক বলছেন যে ঐক্যমত্য কমিশনে পিয়ার নিয়ে আলোচনায় হয়নি। আমি তো বহু টকশোতে যারা ছিলেন, যারা গেছেন ওখানে, বিভিন্ন দলের সভাপতি, সেক্রেটারি, তারা বলছেন যে হ্যাঁ, পিয়ার নিয়ে আলোচনা হয়েছে। পিয়ার বলেছে যে আমরা আপার ক্লাসে চাই, লোয়ার ক্লাসে না, অর্থাৎ আমরা সংসদে চাই না, উচ্চ কক্ষে চাই। তো আলোচনা হবে না কেন, এজেন্ডাই ছিল। কিন্তু আমরা বলেছি যে না, এবার না, আসুক, সামনে সংসদে এটা পাস হবে, তার বাস্তবতা যাচাই হবে, তারপরে। এজেন্ডা ছিল না, কথা তো সত্য না। আমার সন্তান সময় একজন নেতা বলেছেন যে 26শে মার্চ নাকি আউট অফ নো হোয়ার বলা হয়েছে। তাহলে তো আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হলো। 26শে মার্চ তো আমাদের অস্তিত্ব, আমাদের স্বাধীনতা। 1971-এর 26শে মার্চ রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেজর হিসেবেই তো স্বাধীনতার ঘোষণা করেছিলেন, যেটা তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী, বিশ্বের দেশে দেশে বলেছেন যে হ্যাঁ, আমাদের স্বাধীনতা ঘোষণা হয়েছে, একজন মেজর স্বাধীনতা ঘোষণা করেছে, তো আমরা অ্যাপ্রুভ করেছি। বড় কথা হলো 26শে মার্চ তো স্বীকৃত স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসকে আমরা যদি নো হয় আর বলি, তাহলে আমাদের রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করা হয়। আমার মনে হয় এই বিষয়টা অত্যন্ত সচেতনভাবে
আমাদের সন্তানেরা এটা চিন্তা করবে, এটা এই আমি বিষয়ে অনুরোধ করব। আর নির্বাচন কমিশনের পদ্ধতিগত জটিলতা, এর চেয়ে ভালো পদ্ধতি এই সংসদের আগে কি করে আমরা করব, সংসদে এই পদ্ধতিতেই হতে হবে, কারণ এখন তো কোনো সংসদ নেই যে আমরা নতুন কোনো পদ্ধতিতে যেতে পারবো। আর 70-এর নির্বাচন আমি নিজে দেখেছি, আমি সক্রিয় কর্মী ছিলাম। 70-এর নির্বাচনের আগে তো গণভোট হয়নি বা গণপরিষদও হয়নি। গণপরিষদ হয়েছে 70-এর নির্বাচনের পরে 71-এ এসে। এই গণপরিষদ কিসের উপরে হয়েছে? 70-এ যারা নির্বাচিত এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন, তাদের মধ্য থেকে গণপরিষদ হয়েছে, তার জন্য আলাদা নির্বাচন হয়নি। আমাদের এই ইতিহাসগুলো আগে জানতে হবে, বুঝতে হবে। অতএব আমি মনে করি আমাদের এই বিষয়ে অন্তত জাতীয় হওয়া দরকার যে না, আমরা একটা নির্বাচন করব, নির্বাচিত সংসদে বসে আমরা সংবিধানের সংশোধনী নিয়ে কথা বলবো, যেগুলো ঐক্যমত্য কমিশন আলোচনা হয়েছে, এবং আমরা এই গণভোটের কথা সংসদে বলবো, গণপরিষদের কথা বলবো। সবকিছু মিলিয়েই এখন আমাদের যে নির্বাচনটা, নির্বাচন একমাত্র গণতন্ত্রের পথ না, একমত পোষণ করি, কিন্তু নির্বাচন সবচেয়ে বড় পথ, নির্বাচন ছাড়া গণতন্ত্রই। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আসতে চাই জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে এইগুলোর জবাব আপনি দিবেন। সংক্ষেপে একটা বিষয় জানতে চাই, হাসনাত শারজিল সহ 5 জন এনসিপি নেতা গণ অভ্যুত্থানের এই যে বর্ষপূর্তির দিন 5 আগস্ট তারা কক্সবাজারে ছিলেন, সেটি আসলে কেন ছিলেন, কি জবাব দিয়েছেন? আমরা ফেসবুকে জবাব দেখেছি। আসলে আপনাদের মধ্যে এনসিপির ভিতরে কোনো সমস্যা চলছে কিনা বলতে চাইলে বলেন। এখানে যেই ঘটনাটি ঘটেছে এটা অপ্রত্যাশিত ছিল, কিন্তু এটার সাথে এনসিপির আভ্যন্তরীণ কোন্দল কিংবা অস্থিরতার কোনো সম্পর্ক নেই। তবে ঘটনাকে ঘিরে যেটা হয়েছে সেটা আরও বেশি অপ্রত্যাশিত, কারণ তারা গিয়েছেন, তারা গণঅভ্যুত্থান দিবস অথবা গণঅভ্যুত্থান 1 বছর পূর্তিতে যে দিবসটির তাৎপর্য, সেটাকে তারা আসলে হয়তোবা সবার সাথে উদযাপন করতে চাননি। তারা বলেছেন তারা অভিমান করে চলে গিয়েছেন, সেটা একটা জায়গা। কিন্তু তাদের সেই অবস্থানকে ঘিরে আমরা দেখলাম যে জুলাই ঘোষণাপত্রের মতো একটা অনুষ্ঠান ম্লান হয়ে গিয়েছে সব মিডিয়া কিংবা সব জায়গায়। তারা কোথায় যাচ্ছেন, কি করছেন, সবগুলো নিয়ে। ইভেন সেখানে বিএনপি নেতাকর্মীরা হোটেলের সামনে জড়ো হয়ে মিছিল দিচ্ছিল যে ভিতরে ষড়যন্ত্র হচ্ছে। যাই হোক, সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় না যে আপনি যেটা বলছেন যে দলের ভিতরে কোনো ইস্যু না, আশা করি এটা ঠিক হয়ে যাবে। এবং তরুণ নেতৃত্বদেরকে যথাযথ পথে পরিচালনার জন্য যেভাবে সিভিল সোসাইটি এবং সবাই আপনার চাপ প্রয়োগ করছেন, আমার মনে হয় এটা একদিক দিয়ে ঠিক আছে। তারা তাদের ভুল বুঝতে পারবে যদি ভুল হয়ে থাকে, যদিও আমি এখানে কোনো ভুল দেখতে পাচ্ছি না। তো দ্বিতীয়ত হলো যেটা বলছেন যে ভাই খুব 26শে মার্চ, হ্যাঁ 26শে মার্চ নিয়ে আমি যেটা বলেছি, আউট অফ নো হোয়ার 26শে মার্চ থেকে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়নি। আমাদের স্বাধীনতা যুদ্ধের একটা প্রেক্ষাপট আছে। 47-এর আপনার দেশভাগের পর থেকে সেখানে 52-এর ভাষা আন্দোলন কিংবা এই যে গত 23 বছরের যে আপনার সেখানে অনেকগুলো বড় ইভেন্ট আছে, সেটা থেকে বলছেন। আমরা যেটা বললাম যে 26শে মার্চ 71 থেকে বাংলাদেশের ইতিহাস শুরু নয়, এটাই বলার জন্য। এটা অবশ্যই কোনোভাবেই 26শে মার্চের গুরুত্ব মানে খাটো করে দেখা না। আমাদের মহান মুক্তিযুদ্ধকে বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন কোনোভাবে খাটো করে দেখা না। আর একটা বিষয় 70-এর যে নির্বাচন হয়েছে, 70-এর নির্বাচন তখন তো কোনো সংবিধান ছিল না। 69-এর গণ অভ্যুত্থানের পর সংবিধানের বাইরে যেই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে নির্বাচন হয়েছে, সেই নির্বাচিত প্রতিনিধিরা পাকিস্তান সংসদের জন্য যারা নির্বাচিত, তারা 1972 সালে গণপরিষদে এসে তারা শপথ গ্রহণ করলো গণপরিষদ সদস্য হিসেবে। তো সেই জায়গাটা হিসেবে এখন বলা হচ্ছে যেটা যে আপনার 24-এ যেটা আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে কিন্তু মানে সংবিধান একরকম রহিত হয়ে গিয়েছে। যদিও একটা রেফারেন্সের মাধ্যমে আপনার শপথ গ্রহণ করে নিয়মতান্ত্রিকভাবে চালানোর চেষ্টা হচ্ছে, কিন্তু এইটার একটা বড় আপনার লুপহোল কিন্তু আগামী সংসদে গিয়ে তাদেরকে বৈধতা নিতে হবে। এই বৈধতার জায়গাটা আপনি কিভাবে সমাধান করবেন, সেটার আমাদের কাছে একটা জবাব হলো যে আপনি যেহেতু সংবিধানে মৌলিক সংস্কার হাত দিচ্ছেন, আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করেন, জারি করে সেই অর্ডারের অ্যাসপেক্টে অথবা অর্ডারের মাধ্যমে নির্বাচন করেন। সেই নির্বাচিত প্রতিনিধিরা এসে আপনার এই সংবিধানের মৌলিক সংস্কার মানে আপনার এবং এই সরকারকে বৈধতা দিবে। এরপর আপনি সংসদ নির্বাচন অথবা সেই প্রতিনিধিরাই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব বজলুর রশিদ ফিরোজ। অবিশ্বাস আছে যে বিএনপি যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, যদি কিছু বাস্তবায়ন না করে, এই ধরনের ভয়টাই আর কি আমরা যেটি দেখছি, কি বলবেন? ধন্যবাদ। আমি বলি যে এই ধরনের মানে অবিশ্বাস থাকতে পারে, কিন্তু আমার ধারণা এইবারের 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানটা আমাদের দেশবাসী এবং রাজনৈতিক দলের নেতা নেত্রীদের
মনন জগতে একটা পরিবর্তন ঘটিয়েছে। কাজেই সেই পরিবর্তন থেকে যদি আমরা শিক্ষা না নিই, অ্যাজ ইট ইজ আমাদের পার্টিও সহ আগে যেরকমভাবে আমরা চলেছি সেই একইভাবে এই গণ অভ্যুত্থানের পরে জ্বললে পরে আমরা জনগণের সমর্থন পাবো না। সেই জন্য আমি মনে করি যে যারা যাবে রাষ্ট্র ক্ষমতায়, যারাই ক্ষমতায় যাক, হোক সিঙ্গেল মেজরিটি হোক, তারা গিয়ে এই জনগণের আকাঙ্ক্ষা একদম অস্বীকার করে ফেলবে। সেই অস্বীকার করলে জনগণও তাদেরকে অস্বীকার করবে, সেটা আমি মনে করি। যে সেই জন্যেই জনগণের উপরে আমাদের ভরসা রাখতে হবে। জনগণই হলো যে ক্ষমতার নিয়ামক শক্তি। কাজেই জনগণ যদি জনগণের আকাঙ্ক্ষার পরিপূরকভাবে তারা কাজ না করে, জনগণ আবার তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য গণ আন্দোলন তারা সামিল হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম নির্বাচনী ট্রেনে বাংলাদেশ। আজকে নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং আরও বেশ কিছু সিদ্ধান্ত, তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোও নতুনভাবে এই রাজনৈতিক পরিকল্পনা, নির্বাচনী পরিকল্পনা সাজানো শুরু করছে। অর্থাৎ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ চড়েছে। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে এই ট্রেনের যাত্রা থামবে, এটি প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।